বহুদিন তোমাদের সঙ্গে কথা হয়নি, গল্প হয়নি, ভিডিও দেওয়া হয় না। আসলে ভিডিও দিতে গেলে ঠিক কী বিষয়ে ভিডিও দেবো বা কী বিষয়ে কথা বলবো, তেমন কিছু খুঁজে পাই না। নিজে পরীক্ষা ব্যবস্থার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত না থাকলে পরীক্ষার অন্দরের অনেক কিছুই বলা যায় না, অনেক কিছু বিষয়ে মন্তব্য করা যায় না। কেননা সেটা ভাষা, ভাষা বা উপর, উপর হয়ে যায় সে কথাগুলো। তো আমি ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে কাট অফ বিষয়ে কোনো কিছু বলছি না, বলার ইচ্ছে ছিল যদিও। তবুও তোমরা জানো পরীক্ষার প্রশ্ন যেরকম ছিল, সেটাকে যেমন প্রশ্ন হয় সেই গোছেরই ধরতে হবে এবং তার সাপেক্ষে তোমরা প্রথম ধাপে যদি নম্বর, যেহেতু প্রশ্ন কঠিন ছিল তোমরা জানো, অন্তত বিগত পরীক্ষাটার তুলনায়। সুতরাং প্রথম ধাপে যদি কেউ ভালো নম্বর পেয়ে থাকো 65 বা তার কাছাকাছি উপরে বা 70-র উপরে, 70-র উপরে পেলে তো খুবই ভালো। তো 65-এর প্লাস নম্বর থাকলে সেটা খুব ভালো স্কোর। সুতরাং এখানে একটা অ্যাভারেজ যদি 50% স্কোরও পাওয়া যায়, 55 মতো, তাহলেও কিন্তু ইউআর থেকে চাকরিটা পাওয়া সম্ভব। কেন প্রচুর ভ্যাকেন্সি এবারে। তো এটা গেল। এবার হচ্ছে তুমি এই সময়টা কি করবে? যারা ক্লার্কের পরীক্ষা, আশাবাদী ক্লার্কের পরীক্ষা নিয়ে যে এই পরীক্ষা আমি পাশ করব, চাকরি পাবো। তুমি তোমার টাইপিংটা তুমি নিয়মিত এখন থেকে প্র্যাকটিস করো। এটা শুধু পরীক্ষায় আমি ওই 20টা শব্দ প্রতি মিনিটে সেটা যে উতরে যাব বলে সেটার জন্য নয়, নিজের তাগিদে তুমি টাইপিং শিখতে থাকো, টাইপিং করতে থাকো। আর হচ্ছে ক্লার্ক বিষয়ে তোমরা জানো যে তুমি যদি রেজাল্টটা দেখো 2019-এর, রিজিওনাল দেখো, ডিরেক্টরেট দেখো, সেক্রেটারিয়েট দেখো, তো এত এত ডিপার্টমেন্ট ওখানে আছে, তোমার চোখ ধাঁধিয়ে যাবে। আমি যখন প্রথম দিকে যখন রেজাল্টটা দেখতাম তখন চাকরি হয়নি ক্লার্কশিপের, যেহেতু পাইনি, পাস করতে পারিনি দ্বিতীয় ধাপে। তো দেখে আমি যখন রেজাল্ট দেখলাম আমার চোখ জুড়িয়ে গেল, শুধু মন ভরে গেল যে এত সুন্দর সুন্দর ডিপার্টমেন্টের নাম আমি তো জানিই না। আমাদের মনে হয় পশ্চিমবঙ্গে 54টা না কটা ডিপার্টমেন্ট আমাদের টোটাল আছে, 54 সম্ভবত। তো এত সুন্দর সুন্দর নামের যে ডিপার্টমেন্ট আছে এবং সেগুলোতে চাকরি পাওয়া সম্ভব, সেটা একটু মুগ্ধ করে। তো তোমরা এই সময়টা, সেই রেজাল্টটা তোমরা বারবার দেখো। দেখলে একটা ভালো লাগা তৈরি হবে আর পেশাটার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা ক্লার্ক হচ্ছে একটা ডিপার্টমেন্টের কিন্তু চালিকা শক্তি। একজন অফিসার, সে কিন্তু তার নির্দেশ দিয়েই খালাস। সে ক্লার্ককে বলবে যে আপনি এটা করে দিন, এই একটা অর্ডার তৈরি করে আনুন, এই কথা হবে তার মধ্যে, এই একটা চিঠি করুন, এই বক্তব্য থাকে তার মধ্যে। সেই জিনিস যে কী করে হবে, কীভাবে হবে, সেটা কিন্তু যদি একজন ভালো ক্লার্ক হয় তাকে কিন্তু কিছু বলতে হয় না। সে সব কিছু রেডি করে এনে অফিসারের কাছে একবার প্রুফ রিডিংয়ের মতন একবার পড়ে নিল যে স্যার আপনি এইসবগুলো বলেছিলেন, তো এবার সই করুন। তো যেহেতু এই কাজটাই হচ্ছে মুখ্য কাজ, সুতরাং তোমরা যারা মোটামুটি আশাবাদী যে আমি চাকরিটা পাবোই, একটা মনে মনে একটা, এটা ঠিক শ্লাঘা বলা যাবে না, তবে একটা তুমি একটা ভালো লাগা নিজের অন্তরে তুমি এটা পুষে রেখো যে আমি এমন একটা কাজ করছি। যেমন সবাই বলে সিভিল সার্ভেন্ট, বিশেষ করে এক্সিকিউটিভের জন্য বলে এটা হচ্ছে একটা প্রশাসনের মেরুদণ্ড, মানে তারাই হচ্ছে পিলার, তারাই সব কিছু করছে। সেরকমভাবে আমি যেটুকু নিজের পর্যবেক্ষণ, একটা ক্লার্ক হচ্ছে সমস্ত ব্যবস্থাটা, সমস্ত ডিপার্টমেন্ট তার কিন্তু পুরো জুড়ে রাখছে জিনিসটাকে। একটা ক্লার্কের এতটাই গুরুত্ব, সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুই কিন্তু তার মানে আয়ত্তের মধ্যে রাখতে হচ্ছে, তাকে সব কিছু জানতে হচ্ছে। এক্ষেত্রে আমি নিজে চাকরি সূত্রেও যে সমস্ত জিনিসগুলো আমি খেয়াল করলাম, যেটা সব থেকে জরুরি জিনিস সেটা হলো আমরা যে ধরনের চিঠি লিখতে অভ্যস্ত, যে ধরনের ইংরেজিতে অভ্যস্ত, তো আমরা যখন লিখছি অফিসিয়াল ফরম্যাটগুলোর একটা নির্দিষ্ট কিছু মেজাজ থাকে, নির্দিষ্ট কিছু শব্দ বন্ধ থাকে, সেগুলোই ব্যবহার করলে ব্যবহার হয়ে আসছে গতানুগতিকভাবে যুগের পর যুগে। সুতরাং সেভাবে যদি তুমি জিনিসটা লেখো, তো
সেটা সুন্দর হয়। তো সেক্ষেত্রে এবার কী থাকে, দেখা যাচ্ছে আগের ক্লার্ক করে গেছে, দেখা যাচ্ছে কাউকে আমি শোকজ করছি, বা কোনো একটা হিয়ারিং হচ্ছে, আমি তাকে ডাকবো, আমি তো নিজের মতো লিখতেই পারি সেখানে, একজন ক্লার্কও নিজের মতো লিখে আমার একটা সই করে নিতে পারে, কিন্তু তার কিছু নিজস্ব ফরম্যাট থাকে, প্রতিটা ডিপার্টমেন্ট ওয়াইজ ফরম্যাট আলাদা আলাদা থাকে। তো আমি বলবো এই সময়টা তোমরা যেহেতু নিশ্চিত যে আমার চাকরিটা হবে, তোমরা বিভিন্ন মানে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন নোটিশ, বিভিন্ন অর্ডার, বিভিন্ন যে কোনো কিছু যেটা ডিপার্টমেন্ট থেকে বেরোচ্ছে কোনো না কোনোভাবে, সেগুলো তোমরা পড়া শুরু করো এবং মেজাজটা ধরার চেষ্টা করো যে আসলে কীভাবে কোনো একটা জিনিস পেশ হচ্ছে। তাহলে একটা সুবিধা হবে কি, একটা নির্দিষ্ট ধাঁচে নির্দিষ্ট কিছু শব্দের প্রয়োগের মাধ্যমে কোনো একটা কিছু কীভাবে লিখতে হচ্ছে সেই জিনিসটা একটু সরগোরা হবে। 2 নম্বর হচ্ছে, 3 নম্বর হচ্ছে কম্পিউটারের, যেহেতু এখানে মূলত যে কাজগুলো হচ্ছে এমএস ওয়ার্ডে কাজ হচ্ছে, এমএস ওয়ার্ডেই তুমি লিখছো, যেহেতু তোমার এক্সেলের প্রচুর ব্যবহার হচ্ছে, ঠিক আছে? তো এক্সেলে খুবই ব্যবহার হয়। তো এই সব জিনিসগুলোর ক্ষেত্রে আমার মনে হয় কিবোর্ডের শর্টকাট যেগুলো, সেগুলো তুমি যত বেশি শিখতে পারবে এই কদিনের মধ্যে, তত তোমার সুবিধা হবে। কাজ করতে গিয়ে তুমি দ্রুততার সঙ্গে কাজ করতে পারবে, এবং তুমি নিজেও তৃপ্তি পাবে কাজটা করে। কারণ অনেক কাজ সময়সাধ্য হলে তো হবে না জিনিসটা, যত দ্রুততার সঙ্গে তুমি করতে পারো তত ভালো। সুতরাং আমার মনে হয় যে এটা করা দরকার আছে। আর আর হচ্ছে অফিস রিলেটেড কিছু কিছু ব্যাপার আছে, সেগুলো কী কী জিনিস, ধরো একজন চাকরিতে জয়েন করলে কেউ কিছু কিছু বিষয় আছে যেগুলো কিন্তু পরবর্তীতে মানে সময় ওঠে না। তুমি ক্লার্ক হিসেবে যোগদান করলে তুমি সেগুলো শিখবে ধীরে ধীরে, কিন্তু যত তুমি যদি একটু এগিয়ে থাকো জিনিসগুলোর মধ্যে, একটু যদি প্রাথমিক ধারণা নিয়ে যাও, যেমন ই অফিস, ঠিক আছে, এটা কিভাবে কাজ করে, ই ফাইল রিলেটেড ব্যাপার, এসআরএমএস, সার্ভিস রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রতিটা এমপ্লয়ি থাকে, এইচআরএমএস, তো এইগুলো বিষয়ে একটু প্রাথমিক ধারণা নিয়ে যদি যাও, কাজটা নতুন করে বুঝতে সুবিধা হবে তোমাদের। নোটশিট বলে, নোটশিট একটা জিনিস, সেটারই একটা আধুনিক সংস্করণ হচ্ছে এখন ই ফাইল। ই ফাইল হচ্ছে, তোমরা যেটা চাকরি করো তারা তো জানোই, যেহেতু আমরা যখন এক্সপিরিয়েন্স থাকি সেই বিষয়ে আমাদের ততটা ধারণা থাকে না। ই ফাইল হচ্ছে একটা ইলেকট্রনিক, মানে তুমি একটা ধরো কিছু লিখলে, সেই ফাইলটার মুভমেন্ট আমি জানতে পারছি যে আমার ফাইলটা কে ওপেন করছে, সে কী টিপ্পনি দিচ্ছে, তারপরে ফাইলটা কার কাছে যাচ্ছে, কতদিন পড়ে থাকছে, তো এই টোটাল মুভমেন্টটা একটা জিনিসটা নথিবদ্ধ হয়ে থাকছে। তো এটারই যেটা আগে অফলাইন ভার্সন ছিল সেটা হচ্ছে নোটশিট। তো একটা নোটশিট কীভাবে লিখতে হয়, কীভাবে তার কাজগুলো হয়, এগুলো সব ক্লার্কেরই মানে কাজ, এটা ক্লার্কই করে এইসব জিনিসগুলো। তারপর যে কোনো একটা অফিসের এস্টাবলিশমেন্ট, একটা অফিস কী কী নিয়ে গড়ে উঠছে, কী কী জিনিস সেখানকার দেখে রাখতে হয়। ছুটিগুলো বিষয়ে তোমরা জেনে যেও, ছুটি ক ধরনের হয়, কত দিন পাওয়া যায়, আর্ন লিভ, ক্যাজুয়াল লিভ, হাফ পে লিভ, যাবতীয় সব কিছু তোমাদের যেগুলো নিয়ে কাজ করতে হবে। তো এগুলোই আমার মনে হচ্ছে, এগুলো এই সময়টা তোমাদের ব্যস্ত রাখবে যতদিন না রেজাল্ট বেরোচ্ছে, এবং জিনিসটার প্রতি আকর্ষণ বজায় রাখবে। এই জিনিসগুলো শুধু ক্লার্কশিপের জন্য নয়, অন্য সমস্ত চাকরির জন্য এটা প্রযোজ্য। এগুলো জানলে তোমার মানে এগুলো তুমি ঢুকে গেলে চাকরিতে, তখন কিছু নতুন ব্যাপার নয় বা বিশাল কিছু ব্যাপার নয়। এখন অনেকের কাছে তোমাদের বিষয়গুলো অজানা, সুতরাং এগুলো নিয়ে অল্প অল্প ধারণা এখন থেকে নাও। এটা হচ্ছে, আর যত পারবে তত এখন ঘুরে নাও, বই পড়ে নাও, ইংরেজি গ্রামারের দিকটা খুব ভালো করে নজর দাও। এই সময়টা আর ফিরে পাবে না। তুমি চাকরিতে ঢুকে গেলে মানে তুমি পুরো পরাধীন হয়ে গেলে, অধীন হয়ে গেলে। ছুটি ছাটার বিষয়গুলো খুবই চাপের। হয়তো তুমি ছুটিতে আছো কিন্তু তুমি তবুও কাজের মধ্যে আছো। কেন, সবসময় ইনভলভ থাকতে হবে। ডিপার্টমেন্টের সঙ্গে ভ্যারি করে কোন ডিপার্টমেন্টে তুমি আছো সেটার উপর।
তো এই সময়টা মানে কোনো মনোকষ্টে ভোগো না যে বেকার এখনও আমার চাকরি হয়নি, কবে হবে কবে হবে। অবশ্যই হবে। যদি তোমার প্রথম ধাপ পরীক্ষা ভালো হয়ে থাকে বা দ্বিতীয় ধাপ পরীক্ষা ভালো হয়ে থাকে বা দুটোই ভালো হয়ে থাকে, তো এখন আপাতত এইগুলোই করো। এই সময়টা আর ফিরে আসবে না। এটা হচ্ছে স্বর্ণযুগ, স্বর্ণ মানে সোনালি অধ্যায় এটাই, যে চাকরি পাচ্ছ ঠিক তার আগের যে সময়টা তুমি কাটাচ্ছ বেকার হিসেবে, সেটাই। এই সময়টা কাজে লাগাও তোমরা। আচ্ছা, এটা গেলো ক্লার্কশিপ নিয়ে কথা। এবার হচ্ছে বিসিএস নিয়ে। বিসিএস এর যেরকম শুনতে পাচ্ছি মার্চ মাসে নাকি পিডি হবে। আর যেরকম গতির সঙ্গে এগোচ্ছে গ্রুপ ডির এবং 2023-এর গ্রুপ এ বি রেজাল্ট তো মনে হয় এক সপ্তাহের ব্যবধানেই দেবে। আমি তো শুনছিলাম ডিসেম্বরের এই তো দেওয়ার কথা ছিল, ডিসেম্বরের লাস্ট উইকে। তো সেটা দেখা যাক কতদিন ওটা বাড়ে, কবে ঠিক অ্যাকচুয়ালি দেয়। তো প্রচুর জন চাকরি পেয়ে যাবে। সুতরাং 24-এর পরীক্ষাটা কিন্তু একটু দ্রুতগতির সঙ্গে হবে। সব কিছু দ্রুত হবে আশা করি। যদিও ভোটের বছর, তা মার্চে পিডি হলে তবুও মনে হচ্ছে নাকি বছরের শেষের দিকে হয়তো মেন করিয়ে দেবে। তো সেইভাবে তোমরা এগোতে থাকো, সেভাবে পড়তে থাকো। কিছু সমস্যা হয়েছে ফর্ম ফিল আপ বিষয়ক, সার্টিফিকেট নিয়ে, ওবিসি সার্টিফিকেট নিয়ে শুনছিলাম একটা সমস্যা হয়েছে যারা আপলোড করতে গিয়েছে তাদের। তারপরে এডিট করতে গিয়েও সম্ভবত সার্ভার টার্ভারে কিছু সমস্যা হয়েছিল। তো এগুলো দেখো তোমরা। যদি মনে হয় কোনো সমস্যা টিকে থাকছে, সেটা আবার সমাধান হয়নি, তাহলে লিখিতভাবে তোমরা পিএসসিকে জানাও এবং পারলে সশরীরে এখানে এসে হাজির হও। তো আমার আমার ধারণা, বিশ্বাস যে 2022-এর গ্রুপ ডি রেজাল্ট যেহেতু বেরোবে, আমার এই চ্যানেলেই প্রচুর জন আছে, দাদা আছে, ভাই আছে, সব আছে। তারা হয়তো সবাই যোগ্য, সবাই গ্রুপ এ বা গ্রুপ বি পাওয়ার যোগ্য ছিল। সেটা ঠিক হয়ে ওঠেনি, কেন সময়, পরিস্থিতি, ভাগ্য সবগুলো একসঙ্গে তোমার সাথ না দিলে তুমি ঠিক সফল হবে না। তো তারা হয়নি। কিন্তু যেহেতু এত ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডিতে 2022-এর, আমার মনে হচ্ছে প্রচুর জন বেরিয়ে যাবে। এবং সম্ভবত আমি যে কজন ইন্টারভিউয়ে ডাক পেয়েছে গ্রুপ এতে, আমার পরিচিত যে কজন আছে বা অল্প চেনা মুখ চেনা, এখানে কমেন্টের মাধ্যমে চেনা, প্রত্যেকেই বেরিয়ে যাবে গ্রুপ ডিতে, একজনও বাকি থাকবে না। সুতরাং তোমাদেরও এক সপ্তাহের মধ্যেই চাকরি পেয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি। সুতরাং এই সময়টা মন খারাপ করো না, অবসাদে ভোগার দরকার নেই। কেন, তোমরা ভালো, নিঃসন্দেহে তোমরা ভালো, যোগ্য। তোমাদের জন্য এই গ্রুপ ডিটা হচ্ছেই, গ্রুপ ডি অপেক্ষা করছে। অন্তত আমার মনে হচ্ছে, আমার এখানে যারা কমেন্ট করেছে, আমার পরিচিত অপরিচিত, অল্প পরিচিত বন্ধু বান্ধব, দাদা ভাই, তারা সকলে অন্তত 2022-এর গ্রুপ ডিটা পাবে। 23-এও সেই একই ব্যাপার। গ্রুপ সিতে যদিও ভ্যাকেন্সি কম, কিন্তু গ্রুপ ডিতে আবার বেশি ভ্যাকেন্সি। 23-এরটাও আমার কেউ যারা শুধুমাত্র 23-এর পরীক্ষা দিয়েছে, তাদেরও আমি আশা করি 23-এ অন্তত গ্রুপ ডিটা পাবে। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা ভালো করে পড়াশোনা করো। মানে আমি একটা সহজ একটা উপলব্ধি আমার হয়েছে, যেমন আমি নিজে যখন পড়তাম, আমি একটু ফাঁকিবাজ গোছের ছিলাম। আমি মানসিক আমার শক্তি ছিল না যে আমি টানা খুব বেশি পরিশ্রম করে পড়বো। তো আমি এইটুকু ধারণার মধ্যে এসেছি যে যারা খুব পরিশ্রমী আসলে, কোনো শীত গ্রীষ্ম বর্ষা নেই যাদের, কোনো উৎসব পার্বণ নেই, বছরের প্রতিটা দিনই সমানভাবে খেটে যাচ্ছে, সমানভাবে পড়ে যাচ্ছে, সকাল বিকাল সন্ধ্যা একবারে নিয়মিত রুটিনে, আমি মনে করি তারাই হচ্ছে এক্সিকিউটিভের যোগ্য, ডিএসপি এসডিপিও হওয়ার যোগ্য। ঠিক পড়ার সঙ্গে যেন সমানুপাতিক, মানে একই ধরনের হয়ে যাচ্ছে। যে ওরকম পরিশ্রম করতে পারে তার জন্য এটা। যে আমাদের মতন টাইপের ছিল, একটু ফাঁকিবাজ, 2 দিন ভালো করে পড়বো, একদিন ঘুরবো, একদিন বিশ্রাম নেবো, আবার ভালো লাগলো না, একদিন পড়লাম না, এরকম জাতীয় যারা, তাদের জন্য বাকি সার্ভিসগুলো। তো এটা তোমরা মাথার মধ্যে রেখো। তোমরা যদি খুব পরিশ্রম করতে পারো, তো মনে করো তোমাদের জন্য তাহলে এক্সিকিউটিভ বা ডিএসপি এগুলো অপেক্ষা করছে। তো আমার এখানে অনেক আছে যারা এরকম পরিশ্রমে অভ্যস্ত। তো তাদের জন্য সুসংবাদ, তারা
এক্সিকিউটিভ বা ডিএসপি এই দুটোই পাচ্ছে। বাকি যারা একটু মানে মধ্যপন্থা অবলম্বন করে, জীবনে আনন্দও করব, পড়াশোনাও করব, এই ঘোরাঘুরিও করব, পরিশ্রমও করব, পরীক্ষার আগে ভালো কাটবো, এই জাতীয় চিন্তাভাবনা যাদের, হ্যাঁ, তাদের তো স্বাভাবিকভাবে নম্বর কম হবে এবং অন্য সার্ভিসগুলো তারা পাবে। আমি প্রথমেই যেটা বললাম কথা বলে শুরু, যে আমি যেগুলো বলবো সেগুলো কিছু আত্মকথন, কিছু জ্ঞানদান, কিছু মানে বাজে বকবক। যেহেতু দীর্ঘদিন কোনো কথা বলিনি, কোনো আমাদের নিজেদের মাঝে কোনো মিথস্ক্রিয়া হয়নি, সেই জন্য এই ভিডিওটা করা। আমি সত্যি এখন কথা খুঁজে পাচ্ছি না আসলে কী বলবো, কী বলা উচিত। তো ভালো থেকো সবাই, সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভেচ্ছা, আগামী বছরের জন্য শুভকামনা। আগামী বছর তোমাদের জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করে দিই। আগামী বছরে তোমরা সকলে সফল সরকারি চাকুরে হও, সেই প্রার্থনা করি। ধন্যবাদ।